তাহলে দেখো শুরু করি আমরা হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। আসলে ঘটনাটা কোথায় ঘটেছে সেটা হচ্ছে আমরা জানি যে কোনো যৌন জনন প্রক্রিয়াতে কোন কোন জনন কোষ থাকা লাগবে, শুক্রাণু এবং ডিম্বাণু। তো আমরা জানি যে শুক্রাণু এবং ডিম্বাণু যখন মিলিত হয় তখন এই প্রক্রিয়ায় কি তৈরি হয়? সবাই বলো, শুক্রাণু আর ডিম্বাণু মিলে কি তৈরি হয়? জাইগোট। এবং শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হওয়ার এই প্রক্রিয়াকে আমরা কি বলি? নিষেক। ইংলিশে বললে কি হবে? ফার্টিলাইজেশন। ওকে, এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে নিষেক প্রক্রিয়া কিভাবে হয় এটা পড়া। তো তার আগে আমাদের কি জানতে হতো? যে শুক্রাণু কিভাবে তৈরি হয় এবং ডিম্বাণু কিভাবে তৈরি হয়। তো অলরেডি আমরা পড়ে ফেলছি যে শুক্রাণু কিভাবে তৈরি হয়। তো শুক্রাণু তৈরি হয় হচ্ছে ফুলের কোন স্তবক থেকে? পুংস্তবক। আর ডিম্বাণু তৈরি হবে তাহলে কোন স্তবক থেকে? স্ত্রী স্তবক। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে পুংস্তবক থেকে শুক্রাণু কিভাবে তৈরি হয় আমাদের পড়া শেষ। তাহলে আমাদের এখন কি পড়তে হবে? স্ত্রী স্তবকের ভেতরে কোথায় ডিম্বাণু তৈরি হয়, কিভাবে তৈরি হয়। ওকে, আমরা সবাই কিন্তু জানি যে স্ত্রী স্তবক কি কি আছে বা স্ত্রী স্তবকের অংশ কি কি। আমরা যখন ফুল পড়েছি তোমাদের মনে থাকার কথা, ফুলের স্ত্রী স্তবকের এককগুলোকে আমরা কি বলছিলাম? গর্ভপত্র, তাই না? একটা গর্ভপত্রে কি কি থাকে মনে আছে? এই যে গর্ভপত্রের ক্ষেত্রে এখানে ছবি ছিল, বাট আমরা তোমাদের একটু আবার আঁকায় সেটা বোঝাই দিতে পারবো, সমস্যা নাই, খেয়াল করো। সবাই একসাথে একটু দেখবা যে গর্ভপত্রে কি কি থাকে। আই থিঙ্ক আমাদের নতুন করে এটা আঁকাতে হবে। তোমরা সবাই আঁকাবা, আগে আমারটা দেখো যে আমি কি কি আঁকাই, কি কি লিখি। তোমাদের মনে থাকার কথা উপরে এই অংশটার নাম কি? গর্ভমুণ্ড। আর এটার নাম কি? গর্ভদণ্ড। আচ্ছা, আর এই গোল্লাটার নাম কি? গর্ভাশয়। তাহলে প্রথমে আমরা এইটুকু একটু আঁকায় ফেলবো। তাহলে কি কি? গর্ভদণ্ড, গর্ভমুণ্ড আর হচ্ছে গর্ভাশয়। তো একটা স্ত্রী স্তবকে কি কি অংশ থাকে? গর্ভমুণ্ড থাকে, গর্ভদণ্ড থাকে, আর কি থাকে? গর্ভাশয় থাকে। ওকে, ঠিক আছে। এখন সবাই আঁকাও, একটু দ্রুত আঁকাই ফেলতে হবে। হ্যাঁ, তারপরে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অংশ বোঝাবো যে কোথায় কি থাকবে, কেন থাকবে, ভেতরে কি লেখা আছে। আর বইয়ের লাইনটা আমরা একটু পড়ে আসব। তো বইয়ের লাইনে অসুবিধাটা আসলে কোথায়? দেখো, তুমি আসলে প্রথমে বুঝবে না, বলবো যে স্যার আপনি বলছেন আসলে ওইখানে অসুবিধা আছে, কিভাবে আছে। তো প্রথম লাইনটা তোমরা একটু পড়ো তো, কি লেখা আছে? স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। তোমাদের আমি প্রথমে পড়েছিলাম যে স্ত্রী গ্যামেটোফাইট মানে কি? স্পোরোফিল, মেগাইট, একটু বড় হয়। আর স্পোর মানে কি? রেণু। আর জেনেসিস মানে কি? তৈরির প্রক্রিয়া, তাই না? বড় রেণু তৈরির প্রক্রিয়া। তো ডিটেলস আমি আবার দেখাবো, সমস্যা নাই। প্রথম কথা হচ্ছে প্রথম যে লাইনটা আছে, সবাই লাইনটা পড়ো তো, কি লেখা আছে সবাই একটু উচ্চারণ করে। ভ্রূণ পোষক কলায় ডিম্বক্রন্ডের কাছাকাছি একটি কোষ আকারে সামান্য বড় হয়। এর প্রোটোপ্লাজম ঘন এবং নিউক্লিয়াসটি কি হয়? তুলনামূলকভাবে বড় হয়। এই যে কথাগুলো লেখা আছে, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বইয়ে ভ্রূণ পোষক কলা কোথায় থাকে এটা তোমাকে দেখাই নাই। ডিম্বক কি, ডিম্বক রন্ধ্র কি, এটাই তুমি জানো না। প্রথমে আমাদের ফার্স্ট কাজ কি? এইসব লাইন পড়ার আগে এইগুলো সম্পর্কে আমাদের ডিটেলসে জানতে হবে। তো যেখানে আমরা ছিলাম সেখানে আমরা যাই। তাহলে দেখো, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, এই গোলাটার নাম কি? গর্ভাশয়। আমরা যখন প্র্যাকটিক্যালি ফুল দেখছিলাম সবচেয়ে বড় অংশ কি ছিল? গর্ভাশয়। এখন গর্ভাশয়ের ভেতরে কি থাকবে খেয়াল করো। আমি তোমাকে আরেকটু বলে নিই, এই টপিকে তোমাদেরকে যা শেখাবো এটা হচ্ছে এই বেসিকটা তোমার এসএসসিতে তো লাগবে, ইন্টারমিডিয়েটেও তোমার একবারে হয়ে যাচ্ছে। ইন্টারে উঠে শুধু এক্সট্রা কিছু ইনফরমেশন পড়বা, বাট এই বেসিকটা থাকলে তোমার সব জায়গায় কমপ্লিট হবে। এখন খেয়াল করো, গর্ভাশয়ের ভেতরে একটা জিনিস তৈরি হবে। আগে তোমরা আঁকানোটা দেখো, তারপরে আঁকাবা। এর ভেতরে এরকম একটা জিনিস তৈরি হয়। এখন এটা কিন্তু পুরোপুরি আমি কাভার করিনি, করছি একটু ফাঁকা রাখছি না। এবং এর যে অংশ থাকে এটা হচ্ছে দুইটা স্তরে থাকে, মানে বলতে পারো একটা জিনিস বা একটা অঙ্গের ত্বক, এটা কয়টা আবরণে আছে, কয়টা ত্বকে আছে? দুইটা। এবং পুরো জায়গা জুড়ে কি আছে? একটু এখানে কি আছে? ফাঁকা আছে। তো প্রত্যেকটা অংশের নাম আমরা ডিটেলসে শিখবো। তো প্রথম চলে আসো, এই যেটা আমরা আঁকছি এটার নাম আসলে কি? এটার নাম হচ্ছে ডিম্বক। এটার নাম কি? ডিম্বক। কেন এটাকে আমরা ডিম্বক বলছি? আগের ক্লাসে আমি তোমাদের শেখাইছিলাম যে গর্ভাশয়ের ভেতরে কে তৈরি হয়। দেখো তো হলুদ কালারে কি আঁকানো ছিল? ডিম্বক।
ডিম্বকের ভেতরে একটা থলি তৈরি হয়, সেই থলির নাম কি ছিল? ভ্রূণথলি। আর তার ভেতরে অনেকগুলো কোষ তৈরি হয়, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোষকে ডিম্বাণু। তো ডিটেলস প্রত্যেকটা অনেক ভাস্ট ডিটেলস পড়াশোনা, তো আমরা সেখানেই যাচ্ছি। তো চলো সেখানে চলে যাই। ডিম্বক। এখন প্রশ্ন হচ্ছে, এটা ভাই ডিম্বকটা আঁকছো, লেখে একটু ফাঁকা রাখবা, ডিম্বকের এখানে ফাঁকা রাখবা। এখন ডিম্বকে দেখো সাইডে চারপাশে যে আবরণ, এটাকে আমরা কি বলতে পারি? ডিম্বকের গায়ে, আমাদের গায়ের চারপাশে কি থাকে? ত্বক থাকে না? তাহলে বলতো ডিম্বকের চারপাশে কি থাকবে? ডিম্বক ত্বক। কি থাকবে? ওকে, তাহলে লিখে ফেলো ডিম্বক ত্বক। তাহলে ডিম্বকের চারপাশে থাকবে হচ্ছে ডিম্বক ত্বক। ওকে, এখন তুমি আমাকে বলতে পারো ডিম্বক ত্বকের কয়টা স্তর? কয়টা? দুইটা, তাই না? শুনতেছো? বাইরেরটার নাম কি? বহিত্বক, আর ভেতরেরটার নাম হবে অন্তত্বক। এখন লাগবে না, আপাতত জাস্ট দেখো। তো সবাই দেখো ডিম্বক ত্বক। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে ভাই এখানে যে ফাঁকা আছে এই জায়গাটার নাম কি? এটা আমি বলার চেয়ে তোমরাই বলবা। তোমরা আগে আমাকে অ্যান্সার দাও। আমরা যখন নিউক্লিয়াস পড়ছিলাম, নিউক্লিয়াসের যে মেমব্রেন ছিল তার চারপাশে কি পুরোপুরি কানেক্টেড ছিল? তো ফাঁকা ছিল না? এই জায়গাটার নাম কি ছিল? নিউক্লিয়ার। কি নাম ছিল? ভেরি গুড, কি নাম ছিল? নিউক্লিয়ার রন্ধ্র। রন্ধ্র মানে কি? ছিদ্র, তাই না? তাহলে খেয়াল করো, নিউক্লিয়াসের মেমব্রেনে যে রন্ধ্র ছিল তার নাম কি? নিউক্লিয়ার রন্ধ্র। তাহলে এখন তোমরা বলো, ডিম্বকের সাথে বা ডিম্বকে যে রন্ধ্র থাকবে সেই রন্ধ্রের নাম কি হবে? ডিম্বক রন্ধ্র। তাহলে বুঝতে পারছো? তোমরা পারবে না? তাহলে ডিম্বকের রন্ধ্রের নাম কি হবে? ডিম্বক রন্ধ্র। ওকে, তাহলে আমরা দেখলাম গর্ভাশয়ের ভেতরে কে থাকে? ডিম্বক। আর ডিম্বকের কি কি অংশ পড়ছি আমরা? ডিম্বকের চারপাশে কি থাকে? ডিম্বক ত্বক। আর যে স্থানটা ভেতরের অংশটুকুকে ঢেকে রাখে না তাকে আমরা কি বলছি? ডিম্বক রন্ধ্র। এখন আমার প্রশ্ন হচ্ছে, ভেতরে কি থাকে স্যার? তাই না? ভেতরে কি থাকে সেটা আমরা জানবো। লেখা হয়েছে সবার? আঁকানো হয়েছে? একটু ফার্স্ট আমার সাথে আঁকাবা, বাসায় গিয়ে সুন্দর করে আঁকাবা, ডেলিশিয়াস করে আঁকাবা, যেন দেখলেই মনে হয় যে এখনই খেয়ে ফেলবো। তো সেভাবে বাসায় গিয়ে আঁকাবে, আপাতত একটু জাস্ট বুঝে বুঝে আঁকাও, একটু খেয়াল করো। এখন আমরা তোমাদের বইয়ের কিছু অংশ দেখাবো যে বইয়ে আসলে কি সমস্যা আছে। তো বইয়ে তো ডিটেলস কোনো কিছু নাই। তো বইয়ের ভেতরে আমরা যদি 242 পেজে যাই, সেখানে তোমাদের আগেও আমি পড়াইছি যে নিষেকের প্রসেসটা এখানে লেখা আছে। এই ছবিটা আমরা একটু দেখবো, ডিটেলসে দেখবো। এই ছবির দিকে তাকাও। এই ছবিতে যখন আমরা দেখব, তুমি কিসের মিল পাচ্ছ একটু বলবা। দেখো তো এই জিনিসটার সাথে কার মিল আছে? গোল্লাটার নাম কি? ডিম্বক। ডিম্বকের এখানে দেখো ত্বকটা নাই, তাহলে এই জায়গাটার নাম কি হবে? ডিম্বক রন্ধ্র। মিলছে পুরোটা? তাহলে ডিম্বকের এইটার নাম কি হবে? ডিম্বক রন্ধ্র। এখন প্রশ্ন হচ্ছে, এখানে দেখো ডিম্বক রন্ধ্রের ভেতরে এখানে একটা থলি তৈরি হয়েছে। রন্ধ্র না, সরি, ডিম্বকের ভেতরে একটা থলি তৈরি হয়েছে। থলিটার নাম কি? ভ্রূণথলি। ওকে, ভালো কথা। দেখো তো এর চারপাশে হলুদ কালারের কিছু কোষ দেখতে পাচ্ছ? চারপাশ জুড়ে আছে। এই হলুদ কালারের কোষগুলোর নাম বলা হচ্ছে ভ্রূণ পোষক টিস্যু বা ভ্রূণ পোষক, একটাকে বলা হবে স্পেশালি কোষ। তাহলে দেখো তো কোন শব্দটা তোমরা কমন পাচ্ছ এখানে? ভ্রূণথলি, ভ্রূণ পোষক, পোষক, কি কমন পাচ্ছ? ভ্রূণ। এখন আমাদের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ভ্রূণ? আমরা এটা প্রথম অধ্যায়ে একবার শিখছিলাম, তো তোমাদের আমি বোঝাই দিব যে ভ্রূণ নামগুলো এখানে কেন আসছে। আসলে শুক্রাণু এবং ডিম্বাণু যখন তৈরি হয়, তোমাদের দেখাইছি একটু আগে যে কি তৈরি হয়েছিল? জাইগোট তৈরি হয়। কি তৈরি হয়? এই জাইগোটটা আস্তে আস্তে যখন বড় হয়, মানে বড় হওয়ার প্রক্রিয়ায় থাকে, তখন তোমাদের দেখাচ্ছিলাম যে মানব দেহে মায়ের গর্ভে যখন সন্তান আস্তে আস্তে বড় হয়, এই অবস্থাটাকে আমরা কি বলি? ভ্রূণ। যেমন ধরো মায়ের গর্ভে তোমরা এরকম ছবি দেখছিলা, সন্তান ছিল না মায়ের গর্ভে, তখন এটাকে আমরা কি বলছিলাম? ভ্রূণ। ইংলিশ নাম কি ছিল? এমব্রায়ো। তাহলে খেয়াল করো, যখন উদ্ভিদের ক্ষেত্রেও উদ্ভিদ যখন বড় হয়, তখন বীজ থেকে বা ছোট সেই শুক্রাণু ডিম্বাণু থেকে যখন জাইগোট হয়, জাইগোট থেকে আস্তে আস্তে বড় হয়, এই বড় হওয়ার প্রক্রিয়াতে তারও কি থাকে? ভ্রূণ থাকে, বা ইংলিশে বললে কি হবে? এমব্রায়ো থাকে। এখন প্রশ্ন হচ্ছে, এই ভ্রূণটা কোথায় অবস্থান করে তার ভিত্তিতে এটার নামগুলো হয়েছে। দেখো এই যে ডিম্বাণু, আমরা এখানে ডিম্বাণু পাচ্ছি, এই ডিম্বাণুর সাথে কে যুক্ত হয়? ডিম্বাণুর সাথে কে যুক্ত হয়? শুক্রাণু। ডিম্বাণু আর শুক্রাণু মিলে কি তৈরি হয়? জাইগোট। সেই জাইগোটটা পরবর্তীতে কিসে পরিণত হয়? ভ্রূণ। কিসে পরিণত হয়? ভ্রূণ। তোমাদের যখন আমি নগ্নবীজে আবৃতবীজে বলছিলাম তখন ডিটেলস বলছিলাম। তো এই টপিকটা
আমরা আগামী ক্লাস যখন শেষ করব 2টা ক্লাস, তখন দেখবো যে সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট আপাতত অনেক কিছু আমাদের ব্রেনে নিয়ে সামনে আগাইতে হবে। তোমার মেইন যে কথাটা এত ডিটেলস বোঝা লাগবে না, তুমি জাস্ট মনে রাখবা এই ডিম্বাণু ভবিষ্যতে কিসে পরিণত হবে বলো? ডিম্বাণু ভবিষ্যতে কিসে পরিণত হবে? ভ্রূণ। ওকে, তাহলে এখানে কি ডিম্বাণুটা থাকবে না? এখানে কে আছে? ডিম্বাণু। এবং এখানে ভবিষ্যতে কে তৈরি হবে? ভ্রূণ তৈরি হবে। ওকে, আচ্ছা, মায়ের গর্ভে যখন ভ্রূণ থাকে, সন্তান যখন থাকে, আস্তে আস্তে যখন বড় হয় তাকে পুষ্টি দিতে হয়। পুষ্টি কার দেহ থেকে যায়? মায়ের দেহ থেকে যায়। পুষ্টি না দিলে কি সে বড় হবে? পরিণত হবে? হবে না। একইভাবে উদ্ভিদের দেহে যে ভ্রূণ থাকে, সেই ভ্রূণগুলো যদি তুমি পুষ্টি না দাও, সে কি বড় হবে? পরিণত হবে? হবে না। খেয়াল করো, এইখানে যখন ভ্রূণটা বড় হয়, ভ্রূণগুলোকে কি দিতে হয়? পুষ্টি দিতে হয়, নিউট্রিশন দিতে হয়। সেই পুষ্টিগুলো যারা দেয় তারা বলতে পারি আমরা ভ্রূণটাকে পুষতেছে। পোষা মানে তো আমরা বুঝি, তাহলে যে পোষে তাকে আমরা কি বলি? পোষক। কি বলি? তাহলে খেয়াল করো, এই ভ্রূণ যখন আস্তে আস্তে বড় হবে, তখন এই চারপাশে তুমি যে হলুদ কালারের কোষগুলো দেখতে পাচ্ছ, এই কোষগুলো এই ভ্রূণকে পুষ্টি দিবে, ভ্রূণকে পুষবে। তাই এই কোষগুলোকে আমরা কি নামে ডাকবো? ভ্রূণ পোষক কোষ। বুঝছো? তাহলে কেন এই কোষগুলোর নাম ভ্রূণ পোষক কোষ হয়েছে? পারবা? বুঝতে পারছি আমরা। আচ্ছা, এটা একটা ইংলিশ নাম আছে। ইংলিশ নাম কি হয়? নিউসেলাস কোষ। কি নাম? নিউসেলাস কোষ। তো ভ্রূণ পোষক কোষ বা নিউসেলাস কোষ কি দেয়? নিউট্রিশন দেয়। কি দেয়? পুষ্টি বা নিউট্রিশন দেয়। এটা আমরা এখানে লিখবো এবং ছবিও আঁকাবো। এটা অনেক পরে ঘটে, আগে কি ঘটে সেটা আমরা পড়ি। সেটা আমাদের বইয়ে আবার আঁকানো নাই, এই জন্য আমরা ডিটেলসে পড়তেছি। সবাই একটু খেয়াল করো, তোমরা একটু পরে আঁকাবা। এই যে ডিম্বকের ভেতরে তাহলে আমি কি কোষ পেতে পারি? ওই যে গোল্লা গোল্লা করে আঁকানো হচ্ছে, আমি একটু শর্টকাটে কিছু জিনিস আঁকাবো, দেখবা ভালোই লাগবে। এই যে প্রত্যেকটা বক্স তৈরি হচ্ছে না, এই বক্সের মধ্যে কি পাবো? মানে প্রত্যেকটা বক্স একটা কি কোষ। ঠিক আছে, জাস্ট একটু বোঝানোর জন্য আঁকানো। দেখো, ধরো এখানে প্রত্যেকটা, এগুলো হচ্ছে প্রত্যেকটা একটা ভ্রূণ পোষক কোষ। আর এই যে ডিম্বক রন্ধ্রে, এর কাছাকাছি এখানে একটা কোষ থাকে, আকারে বেশ বড় থাকে। হ্যাঁ, জাস্ট তোমরা এভাবে র্যান্ডমলি আঁকাতে পারো। তোমাদের যদি কারো মনে হয় যে না স্যার আমি গোল্লা গোল্লা দিয়ে আঁকাবো, মানে এরকম করে আঁকাবো, তাও সমস্যা নাই, তুমি আঁকাইতে পারো। জাস্ট আমি দ্রুত সময়ের জন্য এটা আঁকালাম। এখন খেয়াল করো, এই নিচের দিকে একটা কোষ কি অনেক বড় না? এবং এই কোষের নিউক্লিয়াসটাও বেশ বড়। কোষটা নিজেও যেমন বড়, কোষের নিউক্লিয়াসটাও অনেক বড়। এবং প্রত্যেকটা কোষের ভেতরে তো সাইটোপ্লাজম থাকে। এই কোষের ভেতরেও সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজমগুলা অনেক বেশি ঘন। দেখো, তাহলে সবাই একটু খেয়াল করো, ডিম্বকের ভেতরে তাহলে এই যে কোষগুলো পাচ্ছি, আঁকায় ফেলো। তাহলে এই কোষগুলোর নাম কি দেওয়া হচ্ছে? ভ্রূণ পোষক কোষ। আর যখন কোষগুলো মিলে সবসময় কি তৈরি হয় বলতো? টিস্যু। তাহলে এটাকে আমরা দুইটা ভাগে বলতে পারি, যে একটা বলতে পারি ভ্রূণ পোষক কোষ, আর সবাইকে বললে কি বলবো? ভ্রূণ পোষক টিস্যু। কেন ভ্রূণ পোষক নাম? ক্লিয়ার তো এটা সবার কাছে? ওকে, এখন দেখো, তাহলে ডিম্বকের ভেতরে আমরা কোন কোষগুলোকে পাচ্ছি? ভ্রূণ পোষক কোষ। এর ইংলিশ নাম কি? ইংলিশ নাম সেল, CEL, তারপর US, নিউসেলাস কোষ বলতে পারো, বা নিউসেলাস মেইনলি টিস্যু বলা হয়। ভ্রূণ পোষক কোষ বা টিস্যু, বা ইংলিশে বললে নিউসেলাস টিস্যু। নিউট্রিশন দেয় এই কোষগুলোকে। কি দেয়? কিভাবে মনে রাখবা? নিউট্রিশন দেয়। নিউট্রিশনের কি নিউ আছে না, তাহলে এর কি হবে? নিউসেলাস। মনে থাকবে, নিউট্রিশন দিবে কারা? নিউসেলাস কোষ। ওকে, ঠিক আছে। নেক্সট খেয়াল করো, তাহলে এখন দেখো সবার আঁকানো হয়েছে। এই নিচের দিকে একটা কোষ বেশ বড় হয়েছে সাইজে, এবং নিউক্লিয়াসটাও বেশ বড় করে রাখছি। ভেতরে যে সাইটোপ্লাজম থাকে সেগুলোও বড় করে রাখছি। মানে সাইটোপ্লাজম কি আর বড় হয়? ঘন, তাই না? বেশি বেশি সাইটোপ্লাজম আকার। ফাঁকাটাকে বের হয়ে যাবে না, ওটা ওটা স্ট্রাকচারের গঠন, মানে গাঠনিক বৈশিষ্ট্য এমন না। দেখো এই যে তুমি দেখো, এটা আমি যথেষ্ট বড় করে রাখছি না? রন্ধ্র থেকে ওটা বড়। এখন রন্ধ্র থেকে যে বড়, সে কি রন্ধ্র দিয়ে বেরোতে পারবে? ঠিক আছে, এটা মাথায় রাখলে হবে। আর এত এক্সট্রা
দরকার নাই, জাস্ট সিম্পল চিন্তা করবা। এবার চলে আসো বইয়ের ভেতরে কি লেখা আছে আমরা একটু পড়ি। দেখো তোমরা একটা জিনিস খেয়াল করো, বইয়ের ভেতরে প্রথম লাইনেই কি ছিল, ও এটা না 2 পেজ উপরে, এখানে প্রথম লাইনে কি লেখা ছিল, ভ্রূণ পোষক কলা। আচ্ছা কলা লেখা কেন? টিস্যুর বাংলা কি? কলা। তাহলে ভ্রূণ পোষক টিস্যু বা নিউসেলাস টিস্যু। এখানে ডিম্বকরন্ধ্রের কাছাকাছি একটি কোষ আকারে সামান্য বড় হয়, এর প্রোটোপ্লাজম ঘন এবং নিউক্লিয়াসটি তুলনামূলকভাবে বড় হয়। তাহলে এই কথাগুলো শেখার আগে আগে আমাকে ডিম্বক শেখা লাগছে, ডিম্বক রন্ধ্র কি শেখা লাগছে, ভ্রূণ পোষক কোষ কি শেখা লাগছে। তাহলে আমরা যখন স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি পয়েন্টটা লিখবো তখন আমাদের কাজ কি হবে, অবশ্যই যেগুলো আমরা এক্সট্রা আগে শিখছি সেগুলো সম্পর্কে ডিটেলস লেখা। কারণ তোমাদের বলছি যে বইয়ের লাইনগুলো আসলে প্রথম দিকে একটু ইনকমপ্লিট, আমরা চেষ্টা করব ডিটেলস প্রত্যেকটা অংশ শুরু থেকে শেষ পর্যন্ত ডিটেলস লিখে শেষ করতে। তাহলে প্রথমে আমাদের ফার্স্ট লাইনটা কি লিখতে পারি আমরা, 1 নম্বর পয়েন্ট সবাই দাও, যখন আমরা ওই পয়েন্টগুলো লিখবো স্টেপ বাই স্টেপ। 1 নম্বর পয়েন্টে আমরা লিখবো হচ্ছে, দেখো তো তোমরাই আমাকে বলো যে কে কোথায় থাকে। এটা হচ্ছে গর্ভাশয়, আর তার ভেতরে কে থাকে, ডিম্বক। তাহলে আমরা বলতে পারি যে গর্ভাশয়ের ভেতরে ডিম্বক অবস্থান করে, লাইনটা লিখতে পারি। ফার্স্ট লাইন আমরা কি লিখবো, বইয়ের লাইন বাদ, বইয়ের লাইন পরে আসতেছে, আগে আমরা ডিটেলস ভূমিকাটা শুরু করি। বইয়ে তো ভূমিকাটাই লেখা নাই, ডিম্বকটাই লেখা নাই। তাহলে আমরা কি লিখতে পারি যে গর্ভাশয়ের ভেতরে ডিম্বক অবস্থান করে। গর্ভাশয়ের ভেতরে ডিম্বক অবস্থান করে, গর্ভাশয়ের ভেতরে ডিম্বক অবস্থান করে লিখতে পারি। লিখছো সবাই, দ্রুত লিখে ফেলতে হবে, গর্ভাশয়ের ভেতরে ডিম্বক অবস্থান করে। এবার দেখো আমরা ডিম্বক নিয়ে একটু পড়াশোনা করি। ডিম্বকের বাইরে কি থাকে বলো, বা চারপাশে কি থাকে, ডিম্বক ত্বক। ডিম্বকের চারপাশে কে থাকে, ডিম্বক ত্বক। আর ভেতরে কে থাকে বলো তো, ভ্রূণ পোষক টিস্যু বা নিউসেলাস টিস্যু। ওকে, তাহলে 2 নম্বর পয়েন্ট আমরা কি লিখতে পারি বলো, ডিম্বকের চারপাশে থাকে, ডিম্বকের চারপাশে থাকে কে থাকে, ডিম্বক ত্বক। এটা কিন্তু কোনো কিছু আমরা আন্দাজে মুখস্থ করতেছি না, সব আমরা পড়ছি শিখছি তাই আমরা লিখতেছি। ডিম্বকের চারপাশে থাকে ডিম্বক ত্বক। তারপরে কি লিখতে পারি, আর ডিম্বকের ভেতরে কে থাকে, ডিম্বকের ভেতরে অবস্থান করে বা থাকে, তুমি যাই লেখো না কেন তোমার ভাষায় তুমি লিখতে পারো, কোনো সমস্যা নাই। ডিম্বকের ভেতরে কে অবস্থান করে, ভ্রূণ পোষক কোষ। আমরা টিস্যু লিখবো একবারে, তাহলে একবারে সবাইকে বোঝানো যায়। ভ্রূণ পোষক টিস্যু, এর অপর নাম কি, ভ্রূণ পোষক টিস্যু, বা তুমি এটা বাংলায় না লিখে ইংলিশে লিখবা। তোমার বইয়ে এই শব্দটাই বাংলায় বেশ কয়েক জায়গায় তুমি লেখা পাবা, বাট তুমি যখনই পাবা তুমি ইংলিশে লিখবা, কারণ ইংলিশ শব্দ ইংলিশে লেখার চেষ্টা করবা। তাহলে ভ্রূণ পোষক টিস্যু বা নিউসেলাস টিস্যু। ওকে, তাহলে আমরা কি এই দুটো লাইন বুঝতে পারছি? তাহলে আমরা প্রথমে ডিম্বক চিনলাম, ডিম্বকে কি কি থাকে তাই চিনলাম, তাই না? আর ডিম্বকের এখানে কি থাকে, ডিম্বক দণ্ড থাকে না? তো যেহেতু আমরা চেষ্টা করব যে এই দুইটা লাইন, আমাদের বই তো এখান থেকে শুরু, ভ্রূণ পোষক টিস্যু থেকে শুরু, কিন্তু আমরা তার আগে এই দুটো লাইন লিখবো। এখন বেশি এক্সট্রা লাইন আমাদের লেখার দরকার নাই, চাইলে আমরা ডিম্বক রন্ধ্র নিয়েও 2 লাইন লিখতে পারতাম বা 1 লাইন লিখতে পারতাম। তো আমরা একটা কাজ করি, আমাদের ছবিতে আমরা বোঝার জন্য ডিম্বক রন্ধ্র সম্পর্কে 1 লাইন লিখে রাখি। তো ডিম্বক রন্ধ্র এখানে লিখলাম, এটা আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে এটা কিছু লিখে রাখি। ডিম্বক রন্ধ্র আসলে কি, তুমি তোমার ভাষায় তুমি চিন্তা করো কি লিখতে পারো, যে দেখো ডিম্বকের ভেতরে যারা আছে ওদের সবাইকে কাভার করে রাখছে কি, ডিম্বক ত্বক রাখছে না? তাহলে ডিম্বক রন্ধ্র কোথায়, যেখানে ওরা আবৃত হয়নি। তাহলে আমরা কি বলতে পারি, ডিম্বকের যে স্থান, আগে আমি বলি তারপরে লেখো, ডিম্বকের যে স্থান ডিম্বক মানে ডিম্বকের যে স্থান ডিম্বক ত্বক দিয়ে আবৃত না, বা আমরা বলতে পারি ডিম্বকের যে স্থানকে ডিম্বক ত্বক আবৃত করেনি সেটাই কি, ডিম্বক রন্ধ্র। ঠিক আছে, বলতে পারো যে ডিম্বকের যে স্থান ডিম্বক ত্বক দিয়ে আবৃত নয়।
ডিম্বকের যে স্থান ডিম্বক ত্বক দিয়ে আবৃত নয়। হাতের লেখা তো অনেক ভালো, কিন্তু এটা খারাপ হয়ে যাচ্ছে কেন? ডিম্বকের যে স্থান ডিম্বক ত্বক দিয়ে আবৃত নয়, ওকে, তাকে আমরা বলতে পারি হচ্ছে ডিম্বক রন্ধ্র। তো এটা কখনো সংখ্যা টংখ্যা কিছুতেই পরীক্ষাতে নর্মালি আসার কথা না, তোমাদের শুরুর দিকে তো বইয়ে সেটা নাই। তো আমাদের কাজ হচ্ছে এই দুটো লাইন ভালো করে পারা। এবার চলে আসো আমাদের পরের টুকু আসলে কি পড়বো। তাহলে ফার্স্ট দুটো লাইন কি সবার কাছে ক্লিয়ার? তাহলে ফার্স্ট দুটো লাইন কি ছিল? গর্ভাশয়ের ভেতরে কে অবস্থান করে? ডিম্বক। ডিম্বকের চারপাশে কি থাকে? ডিম্বক ত্বক। আর ডিম্বকের ভেতরে কে থাকে? ভ্রূণ পোষক কোষ বা টিস্যু বা নিউসেলাস টিস্যু, ওকে। এবার চলো এই পরে আমাদের বইয়ের লাইনটা থেকে আমরা বুঝতে পারবো। এবার তুমি দেখো, ভ্রূণ পোষক কলায় ডিম্বক রন্ধ্রের কাছাকাছি। এখন তুমি সবকিছু চিনো না? চিনো কিনা? ডিম্বক রন্ধ্র চিনো, ভ্রূণ পোষক টিস্যু চিনো। তার মানে বইয়ের লাইনটা পড়ার আগে আমাকে এই জিনিসগুলো পড়ে নিতে হয়েছে। তো বইয়ের শুরুতে আসলে ইনকমপ্লিট ছিল ভূমিকাটা। এখন চলো বইয়ে কি বলছে? ভ্রূণ পোষক কলায় ডিম্বক রন্ধ্রের কাছাকাছি একটি কোষ আকারে সামান্য বড় হয়। এই কোষগুলো কেমন হবে? অন্যগুলো থেকে বড় হবে। এবং আর কি বৈশিষ্ট্য থাকবে? এর প্রোটোপ্লাজম কেমন হবে? ঘন হবে। এবং নিউক্লিয়াসটা কেমন হবে? তুলনামূলকভাবে বড় হবে। পরবর্তীতে এই কোষটা বিভাজনের মাধ্যমে 4টি হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি করে। তো আগে আমরা প্রথম লাইনটা লিখবো। প্রথমে 3 নম্বর পয়েন্ট আমরা কি লিখতে পারি? চলে আসো, ভ্রূণ পোষক কলায় 3 নম্বর পয়েন্টটা লেখো। এখন প্রথমে তুমি যখন লিখবা ভ্রূণ পোষক কলায়, এত সুন্দর করে তুমি স্মার্টলি লিখতেছো, তুমি যখন লিখবা ভ্রূণ পোষক কলায়, কেমন শোনায় না? কি লিখবো আমরা? ভ্রূণ পোষক টিস্যুতে। বুঝতে পারছো? কলা কেন ভাই ব্যবহার করো? ভ্রূণ পোষক কলা, সুন্দর করে লিখবা ভ্রূণ পোষক টিস্যুতে। তাহলে 3 নম্বরে কি লিখবা? ভ্রূণ পোষক টিস্যুতে। না তুমি সেটা লিখতে পারো ভ্রূণ পোষক কলায়, খ্যাত টাইপের হয়ে যাবে লেখাটা। বই তো লেখা আছে, কোনো সমস্যা নেই। ভ্রূণ পোষক টিস্যুতে কোথায়? ডিম্বক রন্ধ্রের কাছাকাছি, তাই না? ওটা কোথায় ছিল ওই কোষটা? দেখো তো, তুমি নিজে তো আঁকাইছো। কোথায় আঁকাইছো? কার কাছাকাছি আঁকাইছো? ডিম্বক রন্ধ্রের কাছাকাছি। একটা কোষ, অনেকগুলো কোষ কি আঁকাইছি? বড় করছি কয়টা কোষ? একটাই। ভ্রূণ পোষক টিস্যুতে ডিম্বক রন্ধ্রের কাছাকাছি, ডিম্বক রন্ধ্রের কাছাকাছি একটি কোষ আকারে, বইয়ের কথাগুলো আমরা লিখতে পারি আকারে সামান্য, সামান্য না লিখলেও হয়, বাট বইয়ে লেখা আছে বলে আমরা লিখি সামান্য বড় হয়, ওকে। এইটুকু দাঁড়িয়ে দাও, সামান্য বড় হয়। এবার এর দুইটা বৈশিষ্ট্য আমরা পাইছিলাম। এর কি? সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজম ঘন ছিল, আর হচ্ছে নিউক্লিয়াস বড়। তাহলে আমরা প্রথমে নিউক্লিয়াসটা সম্পর্কে লিখবো। আর তোমাদের আগে একটা কথা বোঝায়নি, সেটা হচ্ছে মনে রাখবা, যখন কোনো কোষ গুরুত্বপূর্ণ কোনো কাজ করবে ভবিষ্যতে, সেই কোষের সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজম অবশ্যই অনেক বেশি থাকবে, ঘন হবে, এবং নিউক্লিয়াস মাস্ট বি বড় হবে। বুঝছো? মানে যে কোষটা ভবিষ্যতে কোনো কাজ করবে, সেটা ভাজক কোষ হতে পারে, অন্য যে কোনো কোষ, তার নিউক্লিয়াস কি হবে? আকারে বড় হবে। সাইটোপ্লাজম কেমন হবে? ঘন হবে। তোমার বইয়ে সাইটোপ্লাজম লিখলে আরো বেটার হতো, বাট বইয়ে প্রোটোপ্লাজম লিখছে, সমস্যা নেই, আমরা ওটাই লিখবো। তাহলে বলো আমাকে, কি কি হবে? নিউক্লিয়াস কি হবে? বড় হবে। সাইটোপ্লাজম কি হবে? ঘন হবে। বইয়ে কি লেখা? প্রোটোপ্লাজম কি হবে? ঘন হবে। তো ওইটা আমরা লিখবো। তাহলে প্রথমে নিউক্লিয়াস লিখবো। দেখো, এর নিউক্লিয়াস, এর নিউক্লিয়াস আকারে বড়, তুলনামূলক শব্দটা ইউজ করলেও হয়, নাও করলে হয়। এবং তোমরা কাজ করো, যে তোমরা লিখতেছো, কোন স্যার কখন দেখবেন, তুলনামূলক শব্দটা লিখো। মানে অন্যদের তুলনায়, তুলনামূলক মানে কি? অন্য আশেপাশে যারা আছে ওদের তুলনায়। এর নিউক্লিয়াস আকারে তুলনামূলক বড় এবং প্রোটোপ্লাজম লেখো, প্রোটোপ্লাজম ঘন হয়। নিউক্লিয়াস বড় আর প্রোটোপ্লাজম, ওইখানে তুলনামূলক লেখা লাগবে না, ওইখানে জাস্ট তুমি লিখবা নিউক্লিয়াস হচ্ছে বড় আর প্রোটোপ্লাজম কি? প্রোটোপ্লাজম হচ্ছে ঘন হয়, ঠিক আছে? প্রোটোপ্লাজম হচ্ছে ঘন হয়।
ওকে, এবার দেখো, এখন সবচেয়ে মজার বিষয় কি জানো, তোমার বইয়ে এই কোষ নিয়ে অনেক কথা লিখছে। পরে লিখছে কি, এই কোষটা বিয়োজন বিভাজনের মাধ্যমে 4টি হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি করে। বলো তো বিয়োজন বিভাজন মানে কি? ভেরি গুড, পাশেই লেখা আছে মনে হয়। দেখো, তো বিয়োজন যেহেতু বলছে, মানে আমরা পড়ছি কি হ্রাসমূলক, তাহলে কি হবে? মিওসিস। বিয়োজন বিভাজন মানে হচ্ছে মিওসিস বিভাজন। এখন বিয়োজন বিভাজন মানে মিওসিসের মাধ্যমে মিওসিস প্রক্রিয়া ঘটে, 4টা হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি করে। দেখো তো কোষটার নাম কি দেওয়া আছে, বইয়ে কোষটার নাম দিছে। এত গুরুত্বপূর্ণ একটা কোষ যে হচ্ছে 4টা হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি করবে, সেই হ্যাপ্লয়েড কোষের নামই দেয় নাই। আর হ্যাপ্লয়েড কোষ যার কাছ থেকে সৃষ্টি হয়েছে তার নামই দেয় নাই। মানে বিষয়টা, ঘটনাটা কেমন ঘটছে যে এখানে আমরা যে কোষটা সম্পর্কে জানার জন্য এত কিছু পড়লাম, সেই কোষটার নাম বইয়ের ভেতরে লেখা নাই, এবং তাকে সে যাদেরকে তৈরি করে তাদের নামও লেখা নাই। আমাদের শিখতে হবে না? ওকে, এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা আগেই একটা জিনিস পড়ে রাখছিলাম, সেটা একটু আমাদের মনে করতে হবে। কি মনে করতে হবে একটু খেয়াল করো সবাই। দেখো, তোমরা জানো যে শুক্রাণু আর ডিম্বাণু তৈরি হবে। আমি মনে আরেকটা জিনিস লিখছিলাম এর স্ট্রাকচারে, এখানে আমরা এটা দেখব। দেখো, সেটা হচ্ছে পুংস্তবক, স্ত্রী স্তবক আমরা জানি, এবং এখানে শুক্রাণু তৈরি হবে, এখানে ডিম্বাণু তৈরি হবে। তো শুক্রাণু তৈরি হয় কোন জিনিসটা ফর্ম হওয়ার পরে? পরাগ রেণু। কি তৈরি হওয়ার পরে? পরাগ রেণু। আর ডিম্বাণু তৈরি হয় কি তৈরি হওয়ার পরে? স্ত্রী রেণু। তাহলে খেয়াল করো, পরাগ রেণু আর ডিম্বাণু তৈরি হয় কি তৈরি হওয়ার পরে? স্ত্রী রেণু। আমরা যখন পড়ছিলাম যে পরাগ রেণু তৈরি হয় কার কাছ থেকে, মনে আছে? পরাগ মাতৃকোষ থেকে। পরাগ রেণুর মায়ের নাম কি? পরাগ মাতৃকোষ। তারপরে আমরা তার আগে পড়ছিলাম শুক্রাণু তৈরি হয় কার কাছ থেকে? শুক্রাণু মাতৃকোষ। ডিম্বাণু তৈরি হয় কার কাছ থেকে? ডিম্বাণু মাতৃকোষ। পরাগ রেণু তৈরি হয় কার কাছ থেকে? পরাগ মাতৃকোষ। এখন যদি আমি বলি স্ত্রী রেণু তৈরি হয় কার কাছ থেকে? স্ত্রী রেণু মাতৃকোষ। স্ত্রী মাতৃকোষ হলে কেমন শোনায়? স্ত্রী রেণু মাতৃকোষ। বুঝছো? খুব সহজ কথা। এখন তাহলে এইখানে যে কথাটা বলছে, যে কোষটাকে নিয়ে এত কাহিনী, সেই কোষের নামটা আমরা একটু রিভিল করি তাহলে। সেই কোষের নাম হচ্ছে, সবাই তাহলে লিখে ফেলো, এই কোষের নামটা হচ্ছে, আমরা লিখবো যার নাম, এখানে আমরা স্পেশালি লিখি যার নাম স্ত্রী রেণু মাতৃকোষ। কি নাম? স্ত্রী রেণু মাতৃকোষ। তাহলে যে কোষটা নিয়ে এত ঘটনা ঘটলো, সেই কোষের নাম কি? স্ত্রী রেণু মাতৃকোষ। তাহলে তোমরা এই স্ত্রী রেণু মাতৃকোষের পাশে একটু 2n লিখে রাখবে। এর ক্রোমোজোম কেমন? 2n। তাহলে এই যে কোষটা উপরে যে বড় সাইজের, সেই কোষের নাম কি? স্ত্রী রেণু মাতৃকোষ। কত n? 2n। ঠিক আছে, স্ত্রী রেণু মাতৃকোষ কত n? 2n। ওকে, ঠিক আছে। এবার দেখো নেক্সট আমরা পড়বো, সবার লেখা হয়েছে? এখন আমাকে বলো, এই স্ত্রী রেণু মাতৃকোষটা কি করে? আমাদের বইয়ে লেখা আছে। এখন প্রশ্ন হচ্ছে, হ্যাঁ বইয়ে এইখানে লিখতে ভুল করলেও বই তো ছবি কপি করছে অন্য একটা জায়গা থেকে, সেখানে আবার কিছু জিনিস লেখা আছে। তোমরা একটু সবাই নিচের দিকে ছবিটা খেয়াল করো। এই ছবিটার দিকে যদি তুমি তাকাও, এখানে কিছু ঘটনা দেখতে পাবা, যে এইখানে একটা গোল্লা দেওয়া আছে, যার নাম কি দেওয়া হয়েছে? স্ত্রী রেণু মাতৃকোষ, তাই না? তোমরা কি দেখতে পাচ্ছ? ওকে, এবার দেখো তো এইখানে এই দুইটা হাতের মতো অংশ দিয়ে তুমি কি ফিল করতেছো? এটা কি হতে পারে? যে ডিম্বকের সেই মাঝখানে এই উপরেরটা কি? ডিম্বক রন্ধ্র। মানে আমরা আসলাম নিচের দিকে, এখানে আঁকানো কি উপরের দিকে। নর্মালি নিচের দিকে থাকে, উপরের দিকেও থাকতে পারে, বাট বোঝানোর সুবিধার্থে বইয়ে এভাবে আঁকাইছে, আর কিছু না। তাহলে এই জায়গাটা, এই জিনিসটার নাম কি? ভেতরে এই যে এটা কি? স্ত্রী রেণু। এই স্ত্রী রেণু মাতৃকোষ, এই স্ত্রী রেণু মাতৃকোষটা কি করবে? ও হচ্ছে মিওসিস করবে। আমরা সবাই জানি, তোমরা বলো আমাকে, যে মিওসিস করলে একটা কোষ থেকে কয়টা কোষ তৈরি হয়? 4টা কোষ তৈরি হয়। এটা তো আমরা সবাই পারি। তো মাতৃকোষ, যদি মাতৃকোষের ক্রোমোজোম 2n হয়, এখানে যে 4টা কোষ তৈরি হবে, প্রত্যেকের ক্রোমোজোম কি হবে? n। হ্যাপ্লয়েড হয়ে যায় না? তাহলে খেয়াল করো, এটা তো আমরা সবাই পারি। মিওসিস প্রক্রিয়াতে কি ঘটে? মাতৃকোষ থেকে যখন অপত্য কোষ তৈরি হয়, মাতৃকোষে যদি ক্রোমোজোম 2n থাকে, অপত্য কোষের ক্রোমোজোম কি হয়ে যাবে? n হয়ে যাবে। তাহলে এখন খেয়াল করো, এখানে যে স্ত্রী রেণু মাতৃকোষ, এই স্ত্রী রেণু মাতৃকোষ নর্মালি কত n? 2n।
সে যখন মিওসিস করবে তখন কয়টা কোষ তৈরি করবে? 4টা। কি তৈরি করবে? স্ত্রী রেণু তৈরি করবে। তোমার বইয়ে লেখা স্ত্রী রেণু কোষ, আসলে স্ত্রী রেণু বললে এটা বেটার। স্ত্রী রেণু কোষ ভালো শোনায় না, স্ত্রী রেণু। তাহলে স্ত্রী রেণু মাতৃকোষ থেকে কি তৈরি হবে? স্ত্রী রেণু। কয়টা তৈরি হবে? 4টা। কারণ এখানে কোন কোষ বিভাজন হয়েছে? মিওসিস। তাহলে আমরা যে কাজটা করব, সুন্দর করে আমরা লিখতে পারি যে স্ত্রী রেণু মাতৃকোষ মিওসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে 4টি স্ত্রী রেণু তৈরি করে। তাহলে 4 নম্বর পয়েন্টে আমরা কি লিখব? লিখে ফেলো যে এত সুন্দর করে ওকে একটা সাজাই গোছাই কালার দিলাম, এটা যদি এটা না লিখি, দেখো স্ত্রী রেণু মাতৃকোষ কোন প্রক্রিয়ায়? মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে না লিখলেও হয়, মিওসিস প্রক্রিয়ায় তৈরি করে তাও লিখলে বিভাজিত হয়ে কয়টা? 4টি স্ত্রী রেণু উৎপন্ন করে। 4টি স্ত্রী রেণু তৈরি করে বা উৎপন্ন করে, একই কথা। উৎপন্ন, তুমি তোমার যখন মাথায় আসবে, যে ভাষা তোমার মনে আসবে তুমি সেই ভাষায় লিখে দিবা, বেসিকটা ঠিক থাকলেই হচ্ছে। স্ত্রী রেণু মাতৃকোষ মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 4টি স্ত্রী রেণু উৎপন্ন করে। ওকে, তোমার 5 নম্বর পয়েন্ট কিভাবে চলে আসলো? ও আচ্ছা, তুমি 2 নম্বর পয়েন্টটা, 2টা লাইনকে 3 নম্বর পয়েন্টে ভাগ করে ফেলছো। সমস্যা নাই, এটা কোনো বিষয় না, কিন্তু আমি পার্ট বাই পার্ট আঁকছি, এটা জিনিস খেয়াল করো। প্রথমে আমি ডিম্বক কোথায় থাকে বলছি, ডিম্বকে কি থাকে বলছি, আর তারপরে এই ঘটনাগুলো বলা হয়েছে কার সম্পর্কে? স্ত্রী রেণু মাতৃকোষ সম্পর্কে। যখন তুমি এটা 2 লাইনে লিখে ফেলবা তখন এটা ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে? এটা চেষ্টা করবা স্ত্রী রেণু মাতৃকোষের যে বৈশিষ্ট্য সেটা একটা পয়েন্টে লিখবো। আর স্ত্রী রেণু মাতৃকোষ মিওসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে কি উৎপন্ন করবে? 4টা স্ত্রী রেণু। কোন প্রক্রিয়ায়? মিওসিস। তাহলে এই 4টা পয়েন্ট যে আমরা শিখলাম, সবার কি মাথার মধ্যে ক্লিয়ার হয়েছে? এখন দেখো বইয়ে কি লেখা আছে, দেখো বইয়ের ভেতরে কি লেখা একটু পড়ি আমরা। বইয়ে লেখা যে 4টি হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি করে। তার মানে দেখো এই যে মিওসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে এই 4টি হ্যাপ্লয়েড কেন বলছে বুঝতে পারছো? হ্যাপ্লয়েড মানে কি? এন। ওকে, এরপরে বলছে যে এই যে যাদেরকে সৃষ্টি করছে ওদের নাম কি বলতো? স্ত্রী রেণু। আর ওই যে বড় কোষটার নাম কি? স্ত্রী রেণু মাতৃকোষ। ওকে, তাহলে আমাদের বইয়ের লাইনে যে অসম্পূর্ণতা ছিল সেগুলো আমরা কমপ্লিট করছি। এরপরের কথা কি বলা আছে দেখো, সর্বনিম্ন কোষটি ছাড়া বাকি 3টি কোষ বিনষ্ট হয়ে যায়। এই ছবিটার দিকে খেয়াল করো, এই ছবিতে দেখো 4টা কোষ দেখানো আছে। এই সর্বনিম্ন আসলে যদি আমি উল্টাই দিই এটা সর্বোচ্চ হয়ে যাবে, তো বিষয়টা এরকম না। কয়টা কোষ নষ্ট হয়ে গেছে? 3টা। এটা ইম্পর্টেন্ট যে কয়টা নষ্ট হয়ে যাচ্ছে। কয়টা নষ্ট হয়ে যায়? 3টা। কয়টা বেঁচে থাকে? 1টা। মানে দেখো এই কোষটা পরবর্তীতে কিসে পরিণত হয়? একটা থলিতে। সে থলির নাম কি? ভ্রূণথলি। কেন সরি, ভ্রূণথলি বানানিটা ভুল লিখছি। দেখো ভ্রূণথলি, ভ্রূণ বানানে মধ্যাহ্ন থাকে, তারপরেও অনেক জায়গায় দেখি দন্তন্য থাকে, তো সমস্যা নাই, লিখতে হচ্ছে। এখন এই ভ্রূণথলিটা যে তৈরি হচ্ছে, এই ভ্রূণথলির মধ্যে আরো অনেক ঘটনা ঘটবে। নিউক্লিয়াসগুলো বিভাজিত হবে, ওইখানের ভেতরে নিউক্লিয়াস বিভাজিত হয়ে অনেকগুলো কোষ তৈরি করবে। এদের প্রত্যেকের নাম আছে, এগুলো আমরা পড়বো, নেক্সট ক্লাসে পড়বো। আমি একটু জাস্ট বলে রাখছি তোমাকে। প্রথম কথা হচ্ছে এই 3টা নষ্ট হয়ে 1টা থেকে পরবর্তীতে এই জায়গায় কয়টা ডিম্বাণু তৈরি হয়েছে? 1টা ডিম্বাণু তৈরি হয়েছে। এখন দেখো তো, যদি এখানে 4টা কোষ থাকতো, 4টা ডিম্বাণু তৈরি হতো না? আচ্ছা, প্রত্যেকটা ডিম্বাণু পরবর্তীতে নিষেক হওয়ার পরে কি ভ্রূণে কনভার্ট হয় না? ভ্রূণ তৈরি করে না? এখন তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি বলতে পারো যে সকালে একজন আমাকে প্রশ্নটা করছিল, স্যার এটা নষ্ট কেন হয়? তাই না? থাকতে পারতো তো, নষ্ট কেন হয়ে যায়? আসলে তোমাকে একটা বিষয় আমি ক্লিয়ার করি, এটা খুব ভালো প্রশ্ন ছিল। নষ্ট কেন হয়ে যাবে? দেখো, আমরা যখন এখানে দেখছিলাম যে এই নিউসেলাস বা ভ্রূণ পোষক কোষগুলো আসলে কি করে, এই ভ্রূণ পোষক কোষগুলোর ভেতরে যে ভ্রূণ তৈরি হয় তাকে পুষ্টি দেয় না? যদি এখানে এমন হতো যে 4টা কোষ 4টা ভ্রূণথলি তৈরি করছে, সেই 4টা ভ্রূণথলির মধ্যে 4টা ডিম্বাণু তৈরি হয়েছে, সেখানে 4টা ভ্রূণ তৈরি হয়েছে, তো দেখো তুমি চিন্তা করো, এখানে ধরো নিউসেলাস কোষ আছে 100টা, ধরে নিই 100টা নিউসেলাস কোষ আছে। যদি এখানে একটা ভ্রূণ তৈরি হয়, তাহলে একটা ভ্রূণ কতগুলা কোষের পুষ্টি পাবে? 100টা।
যদি এখানে 4টা ভ্রূণ তৈরি হয় তখন প্রত্যেকটা ভ্রূণ কয়টা কোষের পুষ্টি পাবে? তো এখন তুমি বলতো কোন ভ্রূণটা ভালোভাবে বেড়ে উঠতে পারবে, একটা হইলে নাকি 4টা হইলে? একটা হইলে, বুঝতে পারছো? এই জন্য যাতে একটা হইলে কি হয়, ইজিলি সহজে পরিপুষ্টভাবে ভ্রূণটা বড় হইতে পারে, এজন্য বাকি 3টা নষ্ট হয়ে যায়। বুঝতে পারছো? ক্লিয়ার? কেন তৈরি হয় এটা হচ্ছে সৃষ্টিকর্তার এসে অপরূপ সৃষ্টি বা বলতে পারো সুনিপুণ সৃষ্টি, যাতে একটা থেকে যায় বাকি সব নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এমন কি হয় না, কোনো কোনো গাছ আছে, কোনো কোনো উদ্ভিদ আছে যেখানে 2টা নষ্ট হয়ে যায়, তাকে বলা হয় বাইস্পোরিক, আর একটা থেকে গেলে ওকে বলা হয় মোনোস্পোরিক। অনেক সময় 4টা তোমার হচ্ছে 3টা নষ্ট হয়ে যায়, তবে ওই ক্ষেত্রে হয় না। 4টা যখন থেকে যায় তখন তাকে বলা হয় হচ্ছে, দেখো যখন আমি এটা তো ইন্টারে পড়বা, যখন একটা থেকে যায় তখন তাকে বলা হয় মোনোস্পোরিক, যখন 2টা থাকে তখন তাকে বলা হয় বাইস্পোরিক, আর যখন 3টা থাকে তখন তাকে কি বলা হবে? ট্রাইস্পোরিক, আর 4টা থাকলে কি বলা হবে? টেট্রাস্পোরিক। কিন্তু মজার বিষয় হচ্ছে 3টা কখনো থাকে না, মানে একটা নষ্ট হয়ে যায় 3টা থাকে, এরকম কখনো হয় না। হয় একটা থাকবে, না হয় 2টা থাকবে, না হয় 4টা থাকবে। তো কোন স্পোরিক হয় না? ট্রাইস্পোরিক হয় না, 3টা থাকে না। তো এটা তুমি ইন্টারের টপিক বললাম, ইন্টারে যখন পড়বা এটা বুঝতে পারবে। এইসব জিনিসগুলো এক্সট্রা তোমার কিছু ইনফরমেশন এখানে তুমি পাবা, ঠিক আছে? এক্সট্রা ইনফরমেশনগুলো এখানে পাবা, এই হচ্ছে বিষয়। ওকে, তাহলে আমরা যা শিখলাম আজকে, এটা কি সবার কাছে ক্লিয়ার? আমরা দেখো আমাদের পড়াশোনাগুলো এমন হবে যে কখনোই যেন আমরা আন্দাজে কোনো কিছু মুখস্থ না করি। কারণ কি, এই তুমি যদি আমি তোমাকে ডিটেলস না পড়াতাম, এখান থেকে মুখস্থ করা লাগতো, কোথায় ভ্রূণ পোষক কোষক কি কিছুই বুঝতাম না। এই জন্য তোমরা সবাই ব্রিলিয়ান্ট ভাই, তোমাদের বললেই মুখস্থ করে ফেলতে পারো, কিন্তু আমরা আন্দাজে কোনো কিছু মুখস্থ করবো না, পড়বো না, বুঝে বুঝে বেসিক বুঝে আস্তে ধীরে সুন্দর করে সামনে আগাবো, ঠিক আছে? তো সবাই আমরা একটু রিপিট করবো, 10 সেকেন্ডে তো হবে না, 40 সেকেন্ড। তাহলে বলো সবাই, আমরা পড়তেছিলাম কি, স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। আমরা কোন পর্যন্ত পড়ছি? এই পর্যন্ত পড়ছি, মেইনলি ডিটেলস এই পর্যন্ত পড়ছি। প্রথম কথা হচ্ছে আমরা কি দেখছি, যে স্ত্রীর স্তবকে যে 3টা অংশ থাকে তার মধ্যে এই গোল্লা বড় অংশটার নাম কি? গর্ভাশয়। গর্ভাশয়ের ভেতরে কি তৈরি হয়? ডিম্বক। এই ডিম্বকের চারপাশে কে থাকে? ডিম্বক ত্বক। আর ডিম্বকের ভেতরে কি থাকে? ভ্রূণ পোষক কোষ বা ভ্রূণ পোষক টিস্যু। যে স্থানটাতে ডিম্বক ত্বক এটাকে ঢেকে রাখে না, সেই স্থানটার নাম কি? ডিম্বক রন্ধ্র। ওকে, এরপরে আমরা কি পড়ছি, যে ডিম্বক রন্ধ্রের কাছাকাছি একটা কোষ আকারে বড় হয় এবং সেই কোষের নিউক্লিয়াস তুলনামূলকভাবে বড় হয়, ভেতরের প্রোটোপ্লাজম কি হয়? ঘন হয়। সেই কোষের নাম কি? স্ত্রী রেণু মাতৃকোষ। সেই স্ত্রী রেণু মাতৃকোষ কি করবে? মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে কয়টা স্ত্রী রেণু তৈরি করবে? 4টা। ক্লিয়ার? এখানে এমসিকিউতেও প্রশ্ন আসতে পারে যে স্ত্রী রেণু মাতৃকোষে কোন কোষ বিভাজন ঘটে? অ্যান্সার কি হবে? মিওসিস। একটা স্ত্রী রেণু মাতৃকোষ থেকে কয়টা স্ত্রী রেণু তৈরি হবে? 4টা। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তাহলে আগামী দিন এগুলো সব সুন্দর করে পড়ে ফেলতে হবে। আজকে এই পর্যন্ত, ঠিক আছে? ওকে।